ওয়েলকাম টু দ্য স্টোরি রেডিও চ্যানেল। আজকে আমাদের নিবেদন শিশির কুমার মজুমদারের লেখা টোকনের বন্ধু। গল্পটি আমরা নিয়েছি শুকতারা 101 ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে স্বাগত। টোকনের বন্ধুর ভূমিকায় আমি শিবম, ব্রজবাবুর ভূমিকায় শুভঙ্কর, আব্দুলের চরিত্রে বিভাস এবং টোকনের চরিত্রে কমল। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে টোকনের বন্ধু। সব হিসেব গোলমাল হয়ে গেল চাঁদরার ঘোষবাবুর জন্য। কাজ মেটাতে তিনি রাত করে ফেললেন। শীতের রাত, তার উপরে চারদিকে ঘন কুয়াশায় ঢাকা। কাঁপতে কাঁপতে স্টেশনে এসেই ট্রেন পেয়ে গেলেন ব্রজবাবু। একখানা কুলতলির টিকিট কেটে আরাম করে চাদর মুড়ি দিয়ে ট্রেনের কামরার এক কোণে বসে পড়লেন। চাদরা থেকে কুলতলি বেশ কিছুক্ষণের পথ। মনে মনে হিসাব কষে একটু অস্বস্তিতেই পড়লেন ব্রজবাবু। কুলতলিতে নতুন বাড়ি করে এসেছে ওর মেয়ে জামাই। চিঠি লিখে এই দিনের কথা আগেই জানিয়ে দিয়েছেন ব্রজবাবু। বিকাল নাগাদ ওখানে পৌঁছে রাতটা আজ ওখানেই থাকবেন। ঝুলিতেই নাতির জন্য কেনা কখানা নতুন অ্যাডভেঞ্চারের বই। কিন্তু চাঁদরার ঘোষবাবুই সব গোলমাল করে দিলেন। এখন জামাই মেয়ে নিশ্চয়ই দেরি দেখে চিন্তায় পড়বে। কি আর করা যায়, গাড়ি ছাড়তেই চোখ বুঝলেন ব্রজবাবু। ঠিক ইচ্ছায় নয়, শীতের রাতের আমেজও ছিল কিছুটা। এক চটকায় ঘুম ভাঙতেই দেখলেন গোটা কামরা খালি। একা উনিই যাত্রী। কতক্ষণ যে কেটে গেছে ট্রেনে, কোথায় যে এসেছেন, সব হিসাব ওর গোলমাল হয়ে গেল। ঘড়িতে দেখলেন ঘন্টা 2-এর মধ্যে কেটে গিয়েছে। সর্বনাশ, তার মানে তো কুলতলি পিছনে ফেলে এসেছেন তিনি। পরের স্টেশনে গাড়ি থামতেই তাড়াতাড়ি নেমে পড়লেন তিনি। কোথাও কেউ নেই। অত রাতে অজপাড়া গায়ে এই ঠান্ডায় যাত্রী আসবে কোথা থেকে? কিন্তু কোথায় নামলেন তিনি? ভালো করে এদিক ওদিক দেখে খুশিই হলেন না। না, যেখানে নেমেছেন সেটাই কুলতলি। ওই তো স্টেশনের শেষে বিশাল বটগাছটা, তার নিচেই বেঞ্চ পাতা। কতবার ট্রেন ধরতে এসে ওটাতে বসেছেন উনি। নিশ্চিন্ত মনেই স্টেশনের বাইরে এলেন তিনি। কোনো সন্দেহ নেই, ঠিক জায়গাতেই নেমেছেন তিনি। তবে হ্যাঁ, আগে রাস্তার বাঁ দিকে কটা কাঁচা দোকান ছিল চায়ের, তবে পাশে রিক্সাগুলো দাঁড়াতো। এখন সেখানে পাকা দোকান, এত রাতে তালা বন্ধ। আর রিক্সাগুলো ওখানে নেই। বছর কতক আগে শেষবার কুলতলি এসেছিলেন উনি। বছরখানেকে এই সামান্য পরিবর্তনটা কি আর হবে না? নিশ্চিন্ত মনেই এগোলেন উনি। বেশ কিছুটা এগিয়েই সামনে রেলপোল। লুপ লাইনটা এখান দিয়েই গেছে। মেল ট্রেনগুলো সোজা এরই উপর দিয়ে যায়। এরপর কখানা পাকা দালান, তারপর ক্ষেত জমি, তারপর দুটো মান্ধাতার আমলের বিশাল দিঘি। তা ছাড়ালেই ভাঙা শিব মন্দির, তারপরই সরকারি কলোনি, তার 2 নম্বর গলিতেই ওর মেয়ের বাড়ি। স্টেশনে রিক্সা না পেয়ে জোর কদমে হাঁটতে থাকলেন ব্রজবাবু। রাত অনেক হয়েছে। মেয়ে জামাইয়ের যথেষ্ট চিন্তার কারণ এরই মধ্যে হয়েছেন উনি। তবে থাক, সব ভালো যার শেষ ভালো। নানান কথা ভাবতে ভাবতে ঘোর কুয়াশা ভেদ করে সামনে এগিয়েই থমকে দাঁড়ালেন ব্রজবাবু। এ কি, সামনে আবার রেলপোল কেন? এই তো কিছুক্ষণ আগেই ওটা উনি পেছনে ফেলে এসেছেন। তাহলে কোথায় এলেন উনি? রাস্তা একেবারে জনশূন্য, আশেপাশে কোনো বাড়ি নেই। কাউকে যে কিছু জিজ্ঞেস করবেন সে উপায়টাও নেই। একটা ব্যাপার পরিষ্কার ওর কাছে, ট্রেনে ঝিমুনি আসাতে কোথায় নামতে কোথায় এসে পড়েছেন উনি। বোকার মতো বটগাছ চিহ্ন দেখে নিশ্চিন্ত হয়ে ফের বেকায়দায় পড়েছেন উনি। এখন আবার ফিরে গিয়ে ট্রেন ধরতে হবে।
কপালে অশেষ দুর্ভোগ না থাকলে এমন হয়। ফিরতেই যাচ্ছিলেন উনি, ঠিক তখনই সামনের ঘন কুয়াশার মাঝ থেকে একটা অবাক করা গলার স্বর ভেসে এলো। এ কি দাদু, আপনি এত রাতে এখানে? কোথায় গেছিলেন? যাবেন কোথায়? গলাটা বড় চেনা মনে হলো ব্রজবাবুর, কিন্তু বুঝতেই পারলেন না এখানে এভাবে এত রাতে চেনা জানা কে ওর আসতে পারে, তাও ছেলে মানুষ। কুয়াশা ভেদ করে ছেলেটা ওর সামনে এসে দাঁড়ালো। নেহাতি বাচ্চা ছেলে, পরনে হাফ প্যান্ট, হাফ হাতা শার্ট, একটা গরম জামাও গায়ে নেই, তবে দেখলেই বোঝা যায় ভদ্রঘরের ছেলে। অন্ধকারে মুখটা ওর যতটা দেখতে পেলেন ব্রজবাবু, বড়ই চেনা চেনা বলে মনে হলো। কিন্তু ছেলেটা মুচকি হেসে বলল, দাদু, চিনতে পারছেন আমাকে? ব্রজবাবু হ্যাঁ না কিছু বলার আগেই ও বলল, আমি তো টোকনের বন্ধু, বাপন নাম আমার। এক ক্লাসেই পড়তাম ওর সাথে, পাশের বাড়িতেই থাকতাম। স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রজবাবু বললেন, ও হো হো, হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। ওই তোমার বাবা না ব্যাংকে কাজ করেন? হ্যাঁ, ঠিক বলেছেন। বলল ছেলেটা। তা তুমি এখানে এত রাতে কি করছো? অবাক ব্রজবাবু জিজ্ঞেস করলেন, আজ তো আবার ঠান্ডাও পড়েছে বেশ, আর তুমি তো গায়েও দেওনি কিছুই। বাপন অন্ধকারে হাসল আর বলল, আমার কথা থাক দাদু, আপনি তো রাস্তা হারিয়েছেন। টোকনরা তো থাকে কুলতলিতে, এ তো তার আগের স্টেশন মান্দারহাট। কোথায় নামতে আপনি কোথায় নেমে পড়েছেন? কিছুটা ব্যস্ত হয়ে ব্রজবাবু বললেন, তাই তো, তাহলে ফিরে গিয়ে স্টেশনে ট্রেন ধরি। আজ আমাকে কুলতলি যেতেই হবে। বাপন বলল, এখন যে ট্রেন পাবেন দাদু, তা মান্দারহাটে থামলেও কুলতলিতে থামবে না। সে ট্রেন আবার সেই সকালে। পথের মাঝে থমকে ব্রজবাবু বললেন, তাহলে উপায় কি এখন? 11:52 শেষ ট্রেন মান্দারহাটে। ওটা সোজা যায় কলকাতায়। ওটাতে কি ফিরে যাবেন? না বাবা না, আমি চিঠি লিখে ওদের জানিয়েছি যে আজ আসবো। এখন না গেলে সারা রাত চিন্তায় ছটপট করবে ওরা। তার চেয়ে তুমি আমাকে একটা রিক্সা ডেকে দাও দেখি, চলে যাই। বরাতে খরচা ছিল হবে। এত রাতে কোনো রিক্সা ওইদিকে যেতে চাইবে না। ভীষণ হতাশ হয়ে ব্রজবাবু ফের বললেন। তাহলে উপায় কি এখন? ছেলেটা আবার কোথায় কুয়াশায় হারিয়ে গেল। কুয়াশার ভিতর থেকেই বলল, হাঁটতে হবে দাদু, 1.5 মাইল পথ, মাঠের মাঝখান থেকে। না না, চিন্তা করবেন না। শীতকালে ও পথে বেশি লোক চলাচল করে দিনের বেলায়। তবে আমি যদি সঙ্গে থাকি তো রাতেই বা কি ভয়। চলুন আমার সঙ্গে, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মনে নানান প্রশ্ন জাগল ব্রজবাবুর। থাকতে না পেরে তিনি বললেন, সে কি, এত রাতে তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে? আর তোমার বাবা মা? বাপন বাধা দিয়ে বলল, ও নিয়ে ভাববেন না, ওরা আজকাল এখানে থাকে না, বদলি হয়ে অন্য জায়গায় চলে গেছে। আমি এখন এখানে থাকি একা, একদমই একা। শেষ কথাগুলো ওর কেমন যেন দুঃখে ভরা। না মানে, তোমরা থাকতে কোথায়? অবাক ব্রজবাবু জিজ্ঞাসা করলেন, তোমরা না টোকনদের বাড়ির পাশে থাকতে, কুলতলিতে? হ্যাঁ, থাকতাম তো, ঠিক পাশের বাড়িতে। সে বাড়ি তো ভাড়া বাড়ি ছিল। 2 বছর আগে বাবা এইখানে মন্দারহাটে বাড়ি কিনেছেন। সেই থেকেই আমি এইখানে থাকি। ও তাই বলো। বললেন ব্রজবাবু। তা তোমার বাবা মা কেউ না থাক, গার্জেন তো কেউ না কেউ আছেন। চলো, আমি না হয় তার কাছ থেকে তোমাকে সঙ্গে নেবার পারমিশনটা নিয়ে নিই। আজ রাতে না হয় তুমি কুলতলিতেই থেকে যেও। বাপন বলল, খুব মজা হতো তাহলে।
কিন্তু দাদু ওইসব আর হওয়ার নয়। তার চেয়ে আপনি ওই ডান দিকের রাস্তা দিয়ে চলুন। রোজ আমি স্কুলে যেতাম ওই পথটা দিয়ে, এমনিতে কোনো সমস্যা নেই। কিন্তু বর্ষাকালে কাদায় কাদায় চারিদিক পিছল আর প্যাচ প্যাচে হয়ে যেত। তাছাড়াও তখনকার দিনে ধান জমির সব জলেই ডুবে যেত। সাপেরও ভয় থাকতো খুব। এখন শীতকাল, কোনো ভয় নেই। চলুন আপনি, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মনটা ভারী খুঁতখুত করতে থাকলো ব্রজবাবুর। ছেলেটার কথাবার্তা যেন কেমন, এত রাতে অতটুকু ছেলে একা যাবে? কিন্তু কি আর করবেন উনি, নিরুপায় হয়ে ওর কথা মতোই হাঁটতে আরম্ভ করলেন। মনে মনে ঠিক করলেন এত রাতে আর ওকে একা ফেরত পাঠাবেন না, ধরে রাখবেন কুলতলিতে। এসব ভেবে মনে যেন উনি একটু স্বস্তি পেলেন। ভাগ্যিস ছেলেটা এসেছে এই শীতে সাহায্য করতে, তা না হলে তো আর ভাবতেই পারলেন না ব্রজবাবু। হাঁটতে হাঁটতে প্রশ্ন করলেন, তুমি তো টোকনের সঙ্গে একই ক্লাসে পড়ো, তাই না? হ্যাঁ, পড়তাম। কেন পড়তাম কেন? অবাক ব্রজবাবু জিজ্ঞাসা করলেন। উত্তরে বাপন বলল, দাদু দাদু, আপনি অত বাদিকে যাবেন না। ওদিকে একটা চোরা গর্ত আছে, খুব গভীর। আমি আগে জানতাম না, বিপদ তো সেই জন্যই ঘটেছিল। এসব কথা ব্রজবাবুর কানে ঠিক গেল না। ডান দিকে সরে এসে উনি আবার ওর প্রশ্নের যে টানালেন। তা পড়াশোনা ছেড়ে দিয়েছো নাকি? হাতের কাজ টাজ কি কিছু শেখো তুমি? না তাছাড়া কি করো আজকাল? ছেলেটা কোনো উত্তর দিল না। সঙ্গে সঙ্গে একটা কথা মনে হলো ব্রজবাবুর। তবে কি এ ছেলে বয়ে গেছে? না না, তাই বা হয় কি করে? ও তো টোকনের বন্ধু। বয়স বড় জোর 10 কি 12। ও বয়স তো বয়ে যাওয়ার নয়। তবে ব্রজবাবু থাকতে না পেরে ফের জিজ্ঞাসা করলেন, কি গো, কি হলো তোমার? কথা বলছো না যে তুমি? থেকে থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছিল চারদিক। কখনো ছেলেটাকে দেখা যাচ্ছিল, আবার কখনো হারিয়ে যাচ্ছিল। তেমনি কুয়াশায় ও কখন হারিয়ে গেছে উত্তর না পেয়ে বেশ অস্বস্তিতে পড়লেন ব্রজবাবু। চাপা গলায় ডাক দিলেন, বাপন, কোথায় গেলে তুমি? কুয়াশার মাঝ থেকেই বাপন উত্তর দিল, ঠিক চলেছেন দাদু, চিন্তা করবেন না। আর কিছুটা এগোলেই পাকা রাস্তা। ওখানে পৌঁছালেই সোজা কুলতলি। আর আধ ঘন্টায় পৌঁছে যাব। খুশি হয়ে ব্রজবাবু বললেন, হ্যাঁ, কি কথা বলছিলাম যেন? ও হ্যাঁ, তোমার পড়াশোনার কথা। ব্রজবাবু কথা শেষ করতে পারলেন না। কুয়াশার মাঝ থেকেই বাপন বলল, জানেন দাদু, আমি না পড়াশোনায় খুব ভালো ছিলাম। টোকনের সাথে খুব ভালো ভাব ছিল আমার। বাবা ব্যাংকের থেকে ধার নিয়ে এই মান্দারহাটে বাড়ি করলেন। এখানে ভালো স্কুল আছে। আমি বললাম নতুন স্কুলে আমি কিছুতেই পড়বো না। বাবা বললেন, 1.5 মাইল পথ রোজ যাবে কি করে? আমি বললাম হেঁটে যাবো, আসো, আমার কষ্ট হবে না। আমি আমার পুরনো বন্ধুদের ছাড়তে পারবো না। বাবা ভীষণ রেগে গেলেন আর বললেন, যা ইচ্ছা তাই কর। ব্যাস, আর আমাকে বদলে নিতে হলো না। আমরা নতুন বাড়িতে উঠে এলাম। তখন বৃষ্টি নামেনি, শুকনো মাঠঘাট। হেঁটে স্কুলে যেতে আসতে আমার মন্দ লাগতো না। তারপর যখন এই সিধে রাস্তাটার খোঁজ পেলাম, তখন আর আমাকে কে দেখে? তারপর নামলো বৃষ্টি, ভীষণ বৃষ্টি। দেখতে দেখতে চারিদিকে জলে জলে ভেসে গেল। মাঠে যেসব লোক কাজ করত আমাকে বলল, খোকা, আর এই পথে আসা যাওয়া করো না, ঘর পথে যেও। আমি সে কথা শুনবো কেন? এ পথে মাত্র আধ ঘন্টা সময় লাগে, আর ও পথে। ব্রজবাবু বাধা দিয়ে বললেন, ও, আমরাও তো সেই পথেই যাচ্ছি তাহলে। আর তো তাহলে কিছুক্ষণের মধ্যেই কুলতলিতে পৌঁছে যাব আমরা। কুয়াশা কেটে গেল। বাপন বার হয়ে এসে বলল, হ্যাঁ,
আর বড় জোর 5-7 মিনিট লাগবে। ওই তো সামনে রাস্তা দেখা যাচ্ছে। অন্ধকারের মাঝে কালো চওড়া পাকা পথটা সত্যিই দেখতে পেলেন ব্রজবাবু। খুশি হয়ে বললেন, হ্যাঁ, তুমি যেন কি বলছিলে? গত বছর ভীষণ বৃষ্টি হয়েছিল এদিকে। একদিন স্কুলে পৌঁছেই নামলো ভীষণ বৃষ্টি। সে কি বৃষ্টি! 4:30টার সময় যখন ছুটি হলো তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দিনটা ছিল 7ই আষাঢ়। আমার সঙ্গে ক্লাসের টোকনের একটু ঝগড়া হয়েছিল একটা ডট পেনের জন্য। ওর মামা এনে দিয়েছিল, 4 রকমের কালি ছিল তাতে। আমি বলেছিলাম, আমাকে একটু দিবি 2 দিনের জন্য ভাই, বাড়ি নিয়ে যাব। ও কিছুতেই দিল না। ভীষণ দুঃখ পেয়েছিলাম আমি। ছুটির পর আব্দুল বলল, চরে আমরা বার হয়ে পড়ি, বৃষ্টি বাড়তেই পারে। পাকা রাস্তায় ও প্রায় মান্দারহাটের কাছেই থাকে। আমি রাগ করে বললাম, না, আমি একাই যাব। রাগ হলো এই জন্য কারণ আব্দুলও টোকনের সাথে একই কথা বলছিল। ও বলল, মামা ওকে জিনিসটা দিয়েছেন, ও কেন তোকে দেবে? আব্দুল ভয় পেয়ে জিজ্ঞেস করেছিল। তুই কোন দিকে যাবি? আমিও রাগ করেই বলেছিলাম, আজ আমি মাঠ পথ দিয়েই ফিরব। আব্দুল বলেছিল, না ভাই, যাস না। টোকন বলেছিল, আব্দুল, ওকে বল ওর একটা মাসির বাড়ি এখানে আছে, আমার ওপর রাগ করেছে করুক, সেখানে তো ও গিয়ে থাকতে পারে। আগে কি থাকেনি ও? আব্দুল বলেছিল, আমার সঙ্গেই ফিরে চলে না। আজ তোর কি হলো বল তো? আমার রাগটা তখন যেন কেমন দুঃখ হয়ে গিয়েছিল। এত কথা বলছে ওরা, অথচ একবারও তো বলছে না, এই নে ডট পেনটা। আমি কি আর ওটা নিতাম? ফেরত তো তাহলে দিয়েই দিতাম। তা নয়, ওরা আমাকে থাকতে বলছে, সঙ্গে যেতে বলছে। আমি বললাম, আমি থাকবো না, আমি যাবই। আর যাবো ওই মাঠের পথ দিয়ে, একা একা। বলে আর আমি দাঁড়াইনি। রাগ করে তো কিছুটা দূর চলেই এলাম। পায়ের পাতা ডুবে জলে যখন ক্রমে হাঁটু ছাড়িয়ে কোমর পর্যন্ত উঠেছে, আমি ভয়ে থেমেছিলাম। কোন দিকে যে পথ আর কোন দিকে যে যাব কিছু বুঝতেই পারছিলাম না। ভীষণ ভয়ে ঠিক করলাম ফিরে যাব। আজ নয় টোকনদের বাড়িতেই থাকবো রাতে। ফিরতে গেলাম যখন, থামল বাপন। ব্রজবাবু প্রায় আতঙ্কে বললেন, কি সাহস তোমার! এমন রাগ করে কেউ? ভাগ্যিস ফেরার বুদ্ধিটা করেছিলে। কুয়াশায় আবার প্রায় হারিয়ে যাওয়া বাপন বলল, দাদু, ওই দেখুন গলির মুখে টোকনের বাবা দাঁড়িয়ে আছে আলো হাতে। আমি যাই দাদু। ব্রজবাবু হা হা করে চেঁচিয়ে উঠলেন, যাবে মানে? পাগল হলে নাকি তুমি? বাবা মা নেই বলে কি আমরাও নেই নাকি? চলো বাড়ি চলো, আজ রাতে এখানেই থাকবে। কুয়াশায় একদম হারিয়ে গিয়ে বাপন বলল, পথের মাঝে সেই গর্তটাতে সেদিন পড়ে গিয়েছিলাম দাদু, আর উঠতে পারিনি। 5 দিন পর জল নেমে গেলে আমাকে সবাই খুঁজে বের করে। মানে? চেঁচিয়ে উঠলেন ব্রজবাবু। জমাট বাঁধা কুয়াশার মাঝ থেকে প্রায় হারিয়ে যাওয়া গলার স্বর ভেসে এলো, গলার স্বর মিলিয়ে গেল। ব্রজবাবু তাকিয়ে দেখলেন ওদিক থেকে আলো হাতে ওর জামাই
হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। কাছে এসে অবাক হয়ে বলল, এ কি, এদিক থেকে কি করে আসছেন আপনি? শান্তভাবে ব্রজবাবু জিজ্ঞেস করলেন, টোকনের বন্ধু বাপনের বাবা মার নতুন ঠিকানাটা কি তুমি জানো? তাহলে দিও তো আমাকে, একটা জরুরি চিঠি লিখবো। শুনছিলেন টোকনের বন্ধু। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টস অ্যান্ড পোস্টার মেকিংয়ে আমি স্বাগত এবং শিবম। আপনারা যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন, সেটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেল বক্সে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী গল্পে।